প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজ আমাদের একজন অতিথি আছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট থেকে। আপনাদের চেনা মুখ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। রিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। মুনির, আপনাকে ধন্যবাদ। জি, আমরা এখন পর্যন্ত তো যুক্তরাষ্ট্রের বিষয় নিয়েই কথাবার্তা বলছি বেশ কদিন ধরে, এবং নিশ্চয়ই ২০ জানুয়ারি পর্যন্ত কিংবা তারপরেও এ বিষয়ে আমাদের হয়তো আরো কথা বলতে হবে। বলতে হবে মানে আপনার কাছ থেকে শুনতে হবে। তো আহ আজকে আমরা কথা বলি যে দৃশ্যত জো বাইডেন আগামী ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেবেন, এবং তার দায়িত্ব নেবার ক্ষেত্রে হয়তো সেরকম আর কোনো বাধা থাকছে না। আজকেও আমরা দেখলাম, আজ বলতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময়, যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প ক্যাম্পেইনের আরেকটি আহ, আর্জি পেনসিলভেনিয়া নিয়ে সেটা খারিজ করে দিয়েছে। তো তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত উদ্যোগ নিচ্ছে সবই কার্যত পক্ষে ফেল করছে, ব্যর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের তরফ থেকে। তো সেক্ষেত্রে মানে জো বাইডেনের সামনে আর সেরকম বাধা থাকবার কথা না, কিন্তু তারপরও আমি দেখেছি যে বিশেষজ্ঞ পর্যায়ে এখনো মনে করা হচ্ছে যে সরকার গঠন পর্যন্ত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ এবং তারপর ক্যাবিনেট ফর্ম করা, পুরোদমে কাজ শুরু করা, এসব ক্ষেত্রে তার সামনে এখনো আরো বেশ কিছু প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি রয়ে গেছে। আপনি কি মনে করেন যে সেরকম কোনো বাধা আছে? থাকলে সেটা কি? এখনো কিছু বাধা আছে। তবে প্রথম কথা যেটা মুনির, যেটা আপনি উল্লেখ করেছেন, একটা বড় ইতিবাচক ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পেনসিলভেনিয়ার এই নির্বাচন সংক্রান্ত যে আর্জিটা ছিল সেটা খারিজ করে দিয়েছে। তাতে করে জি, আসলে এক অর্থে আপনি বলতে পারেন যে সুপ্রিম কোর্টের দরজা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। জানালা কি খোলা থাকতেও পারে। টেক্সাসের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে, টেক্সাসের অ্যাটর্নি জেনারেল। আমার মনে হয় না যে সেটা আসলে গ্রহণযোগ্য। কেননা তিনি যে মামলাটা করছেন সেটা আসলে করছেন অন্য অঙ্গরাজ্যগুলি নিয়ে, ৪টা অঙ্গরাজ্য নিয়ে। জি, জর্জিয়া, উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। জি, ফলে এই দিক থেকে আপনি বলতে পারেন যে আসলে আইনগত যে বাধাগুলো, যে বাধা বিপত্তি তৈরি করার চেষ্টা করেছে সেগুলো গেছে। জি, কিন্তু চ্যালেঞ্জগুলি থেকে যাচ্ছে অন্য জায়গায়। চ্যালেঞ্জগুলো থেকে যাচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনি খেয়াল করলে দেখবেন যে রিপাবলিকান দলের যে সমস্ত সদস্য কংগ্রেসে আছেন, সেটা জি, সেনেট বলুন, হাউসে বলুন, তারা কিন্তু তাদের মধ্যে খুব স্বল্প সংখ্যক এখন পর্যন্ত বলছেন যে হ্যাঁ, তারা বাইডেনকে প্রেসিডেন্ট বলে মনে করেন। অন্যরা বলছেন না। এখন জি, এটা না বলার মানে তাদের বলায় কিছুই আসে যায় না। এক অর্থে কিচ্ছু যায় জি, আসে না। কিন্তু ক্যাবিনেট তৈরি করতে হলে ক্যাবিনেট সদস্যদেরকে সেনেটের কাছ থেকে আসলে যেই সেনেট কমিটি, সেখানে তাদেরকে শুনানি হবে এবং সেখান থেকে তাদেরকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হলে ফ্লোরে যাবে। এখন পর্যন্ত সেনেটের সংখ্যাগরিষ্ঠতাটা হচ্ছে রিপাবলিকান দলের। ফলে রিপাবলিকানদের। কমিটিগুলি হচ্ছে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠ। তারা জি। ওই জায়গায় একটা বিপত্তি তৈরি করতে পারে। এখন যদি ৪ তারিখের পরে এখানে আমরা একটু বোঝার জন্য রিয়াজ ভাই আমাদের দর্শকদের, যে ধরেন কোন একজন এদেশে তো সেক্রেটারি বলে, আমরা যাদেরকে জি, মন্ত্রী বলি, আমেরিকায় জি, সেক্রেটারি বলে। ধরেন সেক্রেটারি অফ স্টেট তিনি যাকে নিলেন, তার এই নিয়োগের ব্যাপারটা এটা সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ ২ সেনেট জায়গাতে কমিটির থেকে পাস করতে হয়। সিনেট কমিটি থেকে কমিটি অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, কমিটি যদি অ্যাপ্রুভ না করে তাহলে কি তিনি কাউকে নিয়োগ দিতে পারবেন না? সেনেটের শুধু কমিটি অ্যাপ্রুভ করলেই হবে না। কমিটি যেটা করবে সেটা হচ্ছে তাকে অ্যাপ্রুভ করার পর সেটা সেনেট ফ্লোরে যাবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ৫১ জনের ভোট পেতে হবে। পূর্ণ পূর্ণ অধিবেশনে অধিবেশন। যাবে। হ্যাঁ, ধরেন আমাদের বাংলাদেশে, আমি একটু আনাড়ি ভাবে প্রশ্নগুলো করছি কারণ আমাদের দর্শকদের একটা বড় অংশ তো বাংলাদেশে। বাংলাদেশে আমরা দেখি যিনি প্রধানমন্ত্রী হন তিনি তার ইচ্ছে মতো সকালে বিকালে মন্ত্রী নেন, আবার বাদ দিয়ে দেন, যাকে খুশি তাকে নেন। এখানে পার্লামেন্টের বা পার্লামেন্টারি কমিটির কোনো ভূমিকা নাই। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট যিনি হন না কেন, যত ভোটেই বিজয়ী হন না কেন, তিনি কাউকে মন্ত্রী হিসাবে, শুধু মন্ত্রী না, আমরা দেখেছি এমনকি অ্যাম্বাসেডর হিসাবে কাউকে নিয়োগ দিতে চাইলেও তাকে সেটা সংসদীয় কমিটিতে যেতে হয়। কমিটির অনুমোদনের পর সংসদের মূল অধিবেশনে যেতে হয়। সেখান থেকে অনুমোদনের পর তিনি নিয়োগ দিতে পারেন। এটাই তো? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আপনার বর্ণনাটা সঠিক। এখন যেটা হচ্ছে যে এখন সেনেটে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের,
সেহেতু প্রত্যেকটা কমিটিতে যে কমিটি আসলে এটা নির্ধারণ করবে, সেই জি, কমিটির আসলে সংখ্যাগরিষ্ঠ সদস্য হচ্ছে রিপাবলিকান দলের। জি। সেটা এখন তারা সিনেটে যদি কিন্তু কংগ্রেসে না। সিনেটে সিনেট রিপাবলিকান কিন্তু কংগ্রেসে তো আবার ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ। হাউজের কথা বলছেন আপনি, যে জি, হাউজে আসলে কিন্তু হাউজের কোনো ভূমিকা নাই কিন্তু এখানে। ওখানে হাউজের কোনো ভূমিকা এ নাই। এটা পুরোটাই সিনেটের ভূমিকা। সিনেটের সেনেট আচ্ছা। যেটা করবে সেটা সেনেট কমিটিতে অ্যাপ্রুভ করবে। সে অ্যাপ্রুভটা করছে কি? অ্যাপ্রুভ করছে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। আসেন আমরা সকলে মিলে ভোট দিয়ে সিদ্ধান্ত নিই। তখন সিনেটে যেই মানে ১০০ জন সদস্য আছেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। অন্ততপক্ষে ৫১ জনের ভোট পেতে ৫১ জন হবে। পেতে হবে। জি, আমি যেখানে বারবার যেতে চেষ্টা করছি এই যে এই ঘটনাগুলি ঘটবে কিন্তু ২০ তারিখের পরে। জি। বুঝতে পেরেছেন? জানুয়ারির ২০ ২০। জানুয়ারির পরে। জি, এখন এই যে ২০ তারিখে যে সেনেটের কি অবস্থা দাঁড়াবে আমরা জানি না। কারণ এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা হচ্ছে যে ৫০ জন হচ্ছে রিপাবলিকান, ৪৮ জন হচ্ছে ডেমোক্রেট। ডেমোক্রেট। জি, এখন যদি যে দুটো সিট বাকি আছে সে দুটো সিটই জর্জিয়াতে, দুটোতে যদি ডেমোক্রেটরা জেতে তাহলে ৫০-৫০-১০০ হবে। কিন্তু সেনেট যিনি প্রিজাইড করেন তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। জি। হুম? তার তিনি ভোটটা সবসময় যান না। ডেমোক্রেটরা তিনি পাবে। জি, সবসময় যান না। কিন্তু এরকম পরিস্থিতিতে যাবেন। তখন আসলে ডেমোক্র্যাটদের জন্য খুব সহজ হয়ে যাবে ক্যাবিনেটটা তৈরি করা। আর যদি সেটা না হয়, ধরুন যদি জর্জিয়াতে এমনকি একটা সিটও ডেমোক্র্যাটরা পান, আরেকটা রিপাবলিকানরা পান, তাহলে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থেকে যাচ্ছে। এবং জি, আমি যেটা আশঙ্কা করছি সেটা জি। হচ্ছে যে রিপাবলিকান কমিটি এবং রিপাবলিকান সেনেট সম্ভবত চেষ্টা করবে যে আসলে ক্যাবিনেট তৈরি করার ক্ষেত্রে বাধা দেয়া। অর্থাৎ তারা বলবে এই প্রার্থী গ্রহণযোগ্য নয়। তুমি আমাদের সাথে আলাপ আলোচনা করে একটা প্রার্থী দাও। এখন এই আচ্ছা। যে আলাপ আলোচনা মানেই হচ্ছে যে তাদের যে এজেন্ডা এবং জি। বাইডেনের যে এজেন্ডা তার মাঝামাঝি কোথাও আসতে হবে। একটা গ্রহণযোগ্য যদি মানে প্রার্থী দর তৈরি করে। কষাকষিতে যেতে হবে। এবং এই দর কষাকষিতে তো আপনি ধরুন একটা বিলের ক্ষেত্রে আপনি দর কষাকষি করতে পারেন। কিন্তু যখনই আপনি এই ধরনের নিয়োগের ক্ষেত্রে দর কষাকষি করবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এমন প্রার্থীকে দেবেন যিনি হয়তো আপনার এজেন্ডা পুরোটা অর্থাৎ প্রেসিডেন্টের পুরো এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তাকে কিছুটা ছাড় দিতে হবে। এইটা থেকে যে একটা বড় রকমের চ্যালেঞ্জ সরকার গঠনের ক্ষেত্রে। কিন্তু সেটা জি। নির্ভর করবে জর্জিয়ার উপর। জর্জিয়ার ২ টো সিটের উপর এখন পুরো বাইডেনের যে প্রেসিডেন্সির বিশেষত ক্যাবিনেটের ফরমুলেশন এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। জর্জিয়াতে ফলে আমরা যারা জানি যে জর্জিয়াতে আছেন তারা যদি আপনার এই অনুষ্ঠান দেখেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভোট দিন এবং ভোট দিয়ে নিশ্চিত করুন যাতে করে এমন পরিস্থিতি না হয় যে বাইডেনের এই প্রশাসনকে এরকম একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থাকে। করতে পারে। জর্জিয়ায় তো আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তো জো বাইডেনই ফাইনালি জিতলেন। জি, যদিও খুব বেশি ভোটের ব্যবধানে না কিন্তু তিনিই জিতেছেন। মানে সেখানকার সমস্ত ইলেক্টোরাল ভোট তার। এখন জি। এই যে সিনেটের যে ২ টো সিট এই ভোটটা কবে হচ্ছে? এটা হচ্ছে ৪ তারিখে আ আচ্ছা জানুয়ারি ৪ তারিখে হবে। জানুয়ারিতে। আচ্ছা। তো এখন যদি কোনো কারণে আপনার এখানে সংখ্যাগরিষ্ঠতা বলতে ২ টো সিটই ডেমোক্রেটরা না পায়, তাহলে রিপাবলিকানরা জো বাইডেনকে আপনি বলেছেন যে একটা দর কষাকষির জায়গায় নিয়ে যাবে। এমনকি তারা কোনো অচলাবস্থারও সৃষ্টি করতে পারে? অচল অবস্থা মানে হচ্ছে যে দেরি করতে পারে যে আসলে এই আচ্ছা, প্রক্রিয়াটা অব্যাহত থাকলো। এটা হচ্ছে জি। ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে। কিন্তু আরো কিছু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে কিন্তু। জি, এই বলেন তো চ্যালেঞ্জ কি গুলো সেগুলা? হচ্ছে যে যেমন ধরুন এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে যে রিপাবলিকানদের সহযোগিতা পাওয়া খুব দুরূহ। জি, এখন যদি সেটা অব্যাহত থাকে, বাইডেনের জন্য কতগুলো জিনিস করতেই হবে। সেগুলো জি, কি? এর মধ্যে একটা হচ্ছে যে ইকোনমির যেই পরিস্থিতি তাতে তার রিভাইটালাইজেশন এর জন্য তাকে একটা বড় ধরনের স্টিমুলাস বিল পাস করতে হবে। জি, এখন একেবারে নিজের দলের উপর নির্ভর করে পাস করানোটা একটু বিপজ্জনক। কারণ হচ্ছে একটা হচ্ছে যদি সিনেট তার হাতে না থাকে তাহলে পাস করানো খুবই দুরূহ, প্রায় জি, অসম্ভব। আর জি। এমনকি যদি তার হাতেও থাকে তাতেও রিপাবলিকানদের সমর্থন ছাড়া আপনি এই ধরনের একটা বিল পাস করাবেন, এত বড় একটা বিল, সেটা কতটা সহজ হবে, কতটা বাস্তবোচিত হবে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা। মানে এর বাইরে তো আর মানে এখন তার সামনে আর অন্য কোনো চ্যালেঞ্জ তো নাই। বিশেষ করে আদালতের চ্যালেঞ্জের ব্যাপারটা তো আপনি বললেন যে আজকে খারিজ হওয়ার মধ্য দিয়ে মোটামুটি এটা শেষই হয়ে গেল বলা যায়। হ্যাঁ, আমরা ধরে যদি নিতে পারি ওই জায়গায় সমস্যাটা জি, থাকছে না আরকি। অন্ততপক্ষে তার কোনো লক্ষণ এখন নেই। বরঞ্চ আমার কাছে মনে হয় যে দরজাটা বন্ধ হয়েছে, জানালা খোলা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা দিয়ে খুব
সুবিধের জায়গায় যেতে পারবেন মিস্টার ট্রাম্প তা নয়। আর কিন্তু তিনি তো রাজনৈতিক চ্যালেঞ্জের কথা যদি আপনি বলেন, সেটা তো একটা বড় রকমের রাজনৈতিক চ্যালেঞ্জ থেকে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি এবং মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা। কিন্তু আপনার তিনি তো ধরেন দরজা বন্ধ হয়েছে, জানালা হয়তো খোলা আছে। কিন্তু তিনি তো পেছনের দিকে আরেকটা দরজা খুলবার চেষ্টা করছেন কয়েকদিন ধরে। যে কয়েকটি স্টেট লেজিসলেচার এ এই বিষয়টাকে একটা হিয়ারিং এ আনা হয়েছে। সেগুলো হিয়ারিং কোথাও হয়েছে, কোথাও হচ্ছে। সেখানে কি কোনো কিছু ঘটতে পারে? সেখানে সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। শেষ চেষ্টা পর্যন্ত মিস্টার ট্রাম্প হয়তো চালাবেন এবং তারপর জি, দলের লোকজন এবং তার অনুসারী যারা তারা চেষ্টা করছেন। কিন্তু কিন্তু এই স্টেট লেজিসলেটররা যদি এইরকম ব্যবস্থা গ্রহণ করতে যায় যে তারা আসলে পপুলার ভোটের যেই সেই স্লেট বাদ দিয়ে যদি ইলেক্টর তৈরি করতে চেষ্টা করে, তাহলে বড় রকমের সমস্যার মধ্যে পড়ে যাবে দেশ। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি ধরুন আ যে পরিমাণ ভোটে মানে ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছে, তাহলে কেবলমাত্র একটা নয়, একাধিক স্টেটে এইরকম পরিস্থিতি তৈরি করতে হবে। জি, একাধিক স্টেটের লেজিসলেটররা এরকম পরিস্থিতিতে যাবেন তা আমার মনে হয় না। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে মনির। সেটা জি, হচ্ছে কি জানেন? মিস্টার ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দলের আ শীর্ষ পর্যায়ের এবং কংগ্রেসের লোকজন যতটা ঘনিষ্ঠভাবে কাজ করছে বা তাকে যতটা সমর্থন করছে, স্টেট লেভেলে সেটা কিন্তু করছে না। আপনি খেয়াল করে দেখুন যে জর্জিয়াতে আসলে সেক্রেটারি অফ স্টেট, গভর্নর এরা প্রত্যেকে রিপাবলিকান। কিন্তু জি, তারা কিন্তু নিয়ম কানুন মেনে যা করার তার বাইরে এক চুল নড়েননি। এই যে স্টেট লেভেলে এটা আপনি ধরেন উইসকনসিনের ছোট একটা কাউন্টি ছাড়া এবং সেই জি, কাউন্টিতেও শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে পরিবর্তিত হয়েছে। জি, কিংবা ধরুন মিশিগানের ক্ষেত্রেও তাই হয়েছে। ডেট্রয়েটের ভোট ইয়ে করার চেষ্টা করা হয়েছে। অ্যা কিন্তু সামগ্রিকভাবে যেটা ২ টো জিনিস এখানে লক্ষ্য করার বিষয়। একটা জি, হচ্ছে ইনস্টিটিউশন গুলো কাজ করল। রাজ্য জি, পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেগুলি এই হুমকি-ধামকি, বুলিং এগুলির মধ্যেও কিন্তু তারা প্রতিষ্ঠান তার কাজ করল। জি, এটা হচ্ছে ১। ২ নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে যে রিপাবলিকান পার্টির রাজ্য পর্যায়ের যে সমস্ত নেতৃত্ব আছে, তার অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আমি বলব যে তারা আসলে মিস্টার ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যেই দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে থাকলেনই না। তারা তাদের কাজটা করলেন। তারা তাদের মানে যে ভোটাররা যেভাবে ভোট দিয়েছে, তাদের সমর্থকরা যেভাবে কথা বলেছে, ঠিক জি। সেইভাবেই তারা কাজটা করার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে গভর্নর পর্যায়ে তারা হয়তো এই ঝুঁকিটা নিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প অখুশি হলেও বা নাখোশ হলেও তারা সত্যটা বলে দিচ্ছেন। কিন্তু আমরা আবার দেখছি যে হাউজে এবং সেনেটে কিছুটা ভিন্ন চিত্র। যে সেনেটররা বা কংগ্রেসম্যান ওম্যানরা তারা অনেকেই ডোনাল্ড ট্রাম্প অখুশি হবেন এবং তিনি অখুশি হলে ভোটাররাও অখুশি হবেন। এই আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প অখুশি হতে পারেন এরকম কোনো কথাই বলেন না তারা। এটা আমরা হ্যাঁ, দেখেছি। একটা বড় অংশ এটাই করছে। তার জি, একটা কারণ কি? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে বিশেষ করে হাউজে যেটা হচ্ছে, সেটা জি, হচ্ছে হাউজের তো ২ বছর পরে নির্বাচন। জি। এবং এটা এখন আমরা প্রায় নিশ্চিত করে বলতে পারি যে মিস্টার ট্রাম্প রাজনীতির দৃশ্যপট থেকে যাচ্ছেন না। কোন আমি এই অবস্থাতেই যাচ্ছেন প্রশ্নটা আপনাকে করতাম। আপনি বলা শুরু করেছেন বললে না। ভালো হয়। যে দৃশ্যপট থেকে যাবেন না। আমেরিকান সিস্টেমের উপরে, আমেরিকান পলিটিক্স এর উপরে এবং আমেরিকান গভর্নমেন্ট সিস্টেমের উপরে সেটা কংগ্রেস, সেনেট ওভারঅল এটার উপরে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কি সহসা তাহলে যাচ্ছে না? না, যাচ্ছে না। কেন? যাচ্ছে না। বিস্তারিত একটু তার বলেন আমাকে। তার ১ নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যে মিস্টার ট্রাম্প অন্য প্রেসিডেন্টরা যে ধরনের নিয়ম নীতি অনুসরণ করেন, নরম জি, আরকি। এগুলি তো আর কোথাও লিখিত জি, নিয়ম নয়। জি, পরাজিত হওয়ার পর আসলে ব্যাক স্টেজে চলে যান যে এখন আর আমার দায়িত্ব নাই। এমনকি ২ টার্মের পরও আসলে অধিকাংশ প্রেসিডেন্টরা তার দলের এই খুঁটিনাটি নিত্য নৈমিত্তিক বিষয়ের মধ্যে যুক্ত হন না। নির্বাচনের সময় তারা আসেন, নির্বাচনে প্রতি ৪ বছরে সফল যে সমস্ত প্রেসিডেন্ট তাদেরকে আমরা বেশি দেখতে পাই সেটা রিপাবলিকান হোক আর জি, ডেমোক্রেট হোক। কিন্তু যেমন ধরুন জর্জ ডব্লিউ বুশ আসলে আ সেভাবে পলিটিক্স এ থাকেনি, একেবারেই থাকেনি। তিনি জি, যেসব কাজ করেন সেগুলো আপনি খেয়াল করে দেখবেন আইদার ক্লিনটনের সাথে সম্প্রতি এখন যেটা হয়েছে COVID-19 এর ভ্যাকসিনের ব্যাপারে ওবামা, জি, ক্লিনটন এবং বুশ একত্রে কাজ করছেন। জি, হুম? তো কিন্তু মিস্টার ট্রাম্প এই নর্মটা মানবেন না। জি, এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে জানুয়ারির ২০ তারিখে যেদিন
বাইডেন শপথ গ্রহণ করবেন এবং এবার শপথ গ্রহণ অনুষ্ঠান তো আর অন্যান্য বছরের মতো লক্ষ লক্ষ জনসমাবেশ ঘটিয়ে হবে না, ছোট আকারে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই হবে। জি। ঠিক একই সময়ে মিস্টার ট্রাম্প ফ্লোরিডাতে একটা জনসভা করার পরিকল্পনা করছেন, আচ্ছা। যাতে করে তার সকলের দৃষ্টি ওইদিকে চলে যায় মানে এবং পুরা নজিরবিহীন ঘটনা এটা একেবারে। অকল্পনীয়, শুধু নজিরবিহীন নয়, অকল্পনীয় ঘটনা হবে। অকল্পনীয়, জি। এবং ইতিমধ্যেই আমরা জানি যে মিস্টার ট্রাম্প একটা পলিটিক্যাল অ্যাকশন কমিটি তৈরি করে টাকা তুলতে শুরু করেছেন এবং প্রায় $200 মিলিয়ন মতো তুলেছেন। এই টাকার একটা বড় অংশ যাবে তার তার কাজে, একটা সামান্য অংশ যাবে আসলে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কমিটির ফান্ডে। কাছে। জি, এবং তিনি যেটা করবেন, এই অর্থটা আসলে ব্যয় করবেন তার নির্বাচনী প্রচার অভিযানের জন্য। আমার অনুমান যে জানুয়ারির ধরেন ২১ তারিখে না হলেও যদি এটা মার্চের ১ তারিখের মধ্যে মিস্টার ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রার্থী হবেন বলে ফেডারেল ইলেকশন কমিশনে ফাইল করেন যে হ্যাঁ, আমি প্রার্থী হতে যাচ্ছি, জি, তাহলে আমি খুব অবাক হব না। কারণ হচ্ছে যে আপনি ফেডারেল ইলেকশন কমিশনে যখনই নিজেকে প্রার্থী ঘোষণা করবেন, তখন আপনি আপনার প্রার্থিতার জন্য টাকা তুলতে পারেন। আ এবং এই জি, যে আর্থিক বিষয়টা, এইটা একটা জি, বড় বিষয় হয়ে দাঁড়াবে। মিস্টার ট্রাম্প এভাবে টাকা তুলবেন এবং যা কখনোই হয়নি, আমি আগামী ৪ বছর সেটাই অনুমান করছি। সেটা জি, কি, মিস্টার ট্রাম্প আগামী ৪ বছর ধরে ঘন, ঘন জনসভা করবেন এবং জি, সর্বসময় টেলিভিশনে উপস্থিত থাকবেন। এমন কথাও শোনা যাচ্ছে যে মিস্টার ট্রাম্প নিজে একটা আ টেলিভিশন চ্যানেল আসলে তৈরি করবেন। কেননা তিনি ফক্স এর উপর অত্যন্ত বিরক্ত। তারা তাকে সমর্থন সাম্প্রতিক সাম্প্রতিককালে, জি, যদিও গত ৪-৫ বছর তাকে যেভাবে ফক্স সমর্থন করেছে। ফলে এই যে মিডিয়া সিনে একটা চেঞ্জ হবে। জি, আমরা তো ইতিমধ্যে লোকে সাধারণভাবে বলে যে ফক্স হচ্ছে একেবারে রাইট উইং। আমরা জি, পর্যন্ত মানে এর চেয়েও ২-১ উ রাইট এর যাদেরকে দেখেছি দক্ষিণপন্থী, তাদেরকেও ছাড় মানিয়ে যাবে। জি। তাদেরকেও ছাড়িয়ে গিয়ে দেখা যাবে যে মিস্টার ট্রাম্প একটা মিডিয়া তৈরি করবেন। তার একটা মিডিয়া মানে কংগ্লোমারেটই তৈরি করতে পারেন। আমি খুব অবাক হব না যদি না কিছু, কিছু সেটাই। টেলিভিশন স্টেশন কিনে ফেলেন তিনি এখন। জি। মানে তার অন্তত মানে এখানে জি, এখানে তাইলে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের অনেকেরই ধারণা নেই। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে পরপর ২ বার প্রেসিডেন্ট থাকা যায়, এর বেশি না। কিন্তু ২ বার মানে কোন একজন প্রেসিডেন্ট যদি একবার প্রেসিডেন্ট থাকেন, পরের বার হেরে যান তিনি, তাহলে তিনি কি তার পরের বার নির্বাচন করতে আর কোন বাধা নেই? না, নির্বাচন করতে ডোনাল্ড বাধা ট্রাম্প নেই। ধরেন এবার হেরে গেলেন। তিনি ২০২৪ এ যদি আবার ইলেকশন করতে চান, এখানে কোন সাংবিধানিক বাধা নেই। না, কোন বাধা নেই। কোন রকম ওকে, বাধা নেই। তিনি প্রার্থী হতেই পারেন। তিনি আ হতে পারেন। এবং তো জি, প্রার্থী হলে মানে যেটা হবে সেটা হচ্ছে যে তিনি যেকোনো প্রার্থীর মতোই বিবেচিত হবেন আরকি। আচ্ছা, মানে ধরুন সাবেক প্রেসিডেন্ট হিসেবে এদেশে যেকোনো প্রেসিডেন্ট কতগুলো সুবিধা পান। এটা জি, বাংলাদেশেও পান। জি। আপনারা জানেন। আ ভারতেও পান। সব যিনি দেশেই পায়। সব সব দেশেই। দেশেই পায়। এই ক্ষেত্রে যেমন ধরেন সিক্রেট সার্ভিসের প্রোটেকশন পান। আ জি, তারপরে হচ্ছে বিশেষ কতগুলি সুবিধা পান নিরাপত্তাজনিত কারণে। তো সেগুলি তিনি পেতে থাকবেন। এবং সেগুলি পেতে থাকার কারণে তার সুবিধে যেটা হবে সেটা হচ্ছে যে তার নির্বাচনের প্রচার অভিযান চালানো খুব সহজ হবে। মিস্টার ট্রাম্প কিন্তু রাজনীতিতে ২ টো লক্ষ্য নিয়ে নামছেন। জি, আমার যা অনুমান এখন পর্যন্ত জি। আমি যে বুঝতে পারি ২ টো। ১ম টা কি? সেটা হচ্ছে ১ম টা ২০২৪ টা, ১ম টা ২০২২। ও মানে মিড ২০২২ টার্ম সালে ইলেকশন। মিড রাইট, টার্ম মিড ইলেকশন। টার্ম এর জি, সময় হাউসে তার লোকজনকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এবং এই যে এখন আপনার কেউই কিছু বলছেন না হাউসের লোকজন। তাদের ভীতিটা হচ্ছে কিন্তু ওই জায়গাটায়। ওইখানে, ওই যে জায়গায়। জি, তাদেরকে প্রত্যেককে তাহলে প্রাইমারি ফেস করতে হবে। প্রাইমারি ফেস করার সময় যেটা হবে যে তার চেয়ে অত্যন্ত দক্ষিণপন্থী একজন প্রার্থীকে মিস্টার ট্রাম্প এবং তার লোকজন, বিশেষ করে মিস্টার ট্রাম্প জিতিয়ে আনবেন। মানে ফলে যেটা হবে যে এখন না হয় মিস্টার ট্রাম্প ক্ষমতায় নেই। আমি ৪ বছর ঠিক আছে তার কথা শুনতে হয়েছে। এখন কেন শুনছেন? এখন শুনছেন এই কারণে যে ২০২২ সালের হুমকিটা তাদের সামনে ঝুলছে। এবং যেহেতু ইতিমধ্যেই ৩রা নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত মিস্টার ট্রাম্প, আমি ২-৩ দিন আগের হিসাবটা জানি, গত ২-৩ দিনের হিসাবও আমি নেইনি। $২০০ জি, মিলিয়ন এর উপর তুলেছেন। তিনি আসলে তার সমর্থকদের ধরে রাখতে পেরেছেন। এইটা জি, তাকে এনার্জাইজ করছে। যে আসলে এইটা যদি আরো ২ বছর ধরে রাখতে পারেন, তাহলে জি। হাউস এর তার এক ধরনের ইসে মানে প্রভাব এবং নিয়ন্ত্রণ স্থাপিত হবে। এবং তার সেটা মানে কাজে দিবে ২৪ এর নির্বাচনে। জি। তার মানে আপনার কথা থেকে যেটা আসলো সেটা হলো যে ১ম কথা হলো ডোনাল্ড ট্রাম্প
দৃশ্যপট থেকে হারাচ্ছেন না বা হারাবেন না, বরং তিনি বেশ সক্রিয়ভাবে দৃশ্যপটে থাকবেন এবং তিনি ক্ষমতার বাইরে থেকে হলেও যদি তিনি হাউস এবং সেনেট এ দুটোকে রিপাবলিকান আধিপত্য থাকে, কার্যতপক্ষে সেটা তার একটা নিয়ন্ত্রণ সেখানে থাকবে, যেটার মাধ্যমে তিনি বাইডেন সরকারের উপর একটা চাপ তৈরি করে রাখতে পারবেন সবসময়। কি তাই কি? হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ না হলেও পারেন। আচ্ছা। আপনি যদি আগামী ২ বছর হাউসের তো আর সংখ্যাগরিষ্ঠতার প্রশ্ন ওঠে না। এমনকি যদি জি, সেনেটের সংখ্যাগরিষ্ঠ নাও হয়, যদি জর্জিয়ার ইলেকশনের এ মানে দুজনেই জিতে আসে, তারপরে যেটা করবে, আমার কাছে মনে হচ্ছে যে ২ ভাবে চাপটা তৈরি হবে। একটা হচ্ছে বটম আপ। আসলে তার যে সংগঠন আছে, তার যে সমর্থক আছে তাদেরকে তিনি কমপ্লিটলি এনার্জাইজ রাখবেন। জি, সাধারণত যেটা হয় নির্বাচনের পরে অন্ততপক্ষে বছরখানেক বছর দেড়েক ধরে আমরা দেখতে পাই যে জি। আসলে ২ পার্টি একটু প্রায় চুপচাপ থাকে। ১৮ মাসের আ মানে নির্বাচন প্রচার অভিযানের পরে এক ধরনের ক্লান্তির কারণেই হোক, আর যেকোনো কারণেই হোক একটু নিরস্ত হয়। মিস্টার ট্রাম্প সেই সুযোগটা নেবেন এবং দলের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এক হচ্ছে ওই বটম আপ, তার লোকজনকে সে মানে উজ্জীবিত রাখবেন। আরেকটা হচ্ছে যে তিনি এক ধরনের নিয়ন্ত্রণ রাখবেন যারা তার সঙ্গে এই ধরেন হাউসে এখনই সমর্থক আছে অথবা সমর্থক নেই কিন্তু vulnerable সিট যাদের, জি, যারা মনে করেন যে দলের মধ্যে আসলে তাদের একেবারে খুব দৃঢ় সমর্থন আছে, যেকোনো রকম চ্যালেঞ্জ তারা প্রাইমারিতে মোকাবিলা করতে পারবেন। তারা করবেন কি যে না, যদি vulnerable হয় তারা ভাববে যে এইরকম বিপদের মধ্যে না পড়াই ভালো। তার চেয়ে বরঞ্চ হয় আমরা নিরস্ত্র থাকি, নীরব থাকি অথবা তার সঙ্গে যোগ দিই। ফলে ২ দিক থেকে চাপটা তৈরি হবে। এটা হচ্ছে কি, আমি মিস্টার ট্রাম্পকে কি বলি জানেন? সেটা হচ্ছে যে টক্সিক ক্যারিশমা। ভয়াবহটা হি ইজ charismatic to his own people মানে তার যারা সমর্থক তাদের কাছে আমার কাছে নিশ্চয়ই। মনে হয় না। কিন্তু আমি বুঝতে পারি তারা তাকে দেখেন কাল্ট ফিগার এর মতো দেখেন। জি, খুবই জি। টক্সিক ক্যারিশমা এটা। এবং এই ক্যারিশমার কারণেই রিপাবলিকান পার্টি এখন বলতে গেলে অনেকটাই তার হাতের মুঠোয়। এবং পুরোই তার হাতের মুঠোর মধ্যে আছে। এই সুযোগে যদি বেরিয়ে আসতে পারত রিপাবলিকান পার্টির মধ্যে। তো রিপাবলিকান পার্টির সমস্যাটা হচ্ছে যে তার একটা বড় রকম আইডেন্টিটি ক্রাইসিস আছে। যে জি, আসলে কি রিপ্রেজেন্ট করবে তারা এখন খুব নিশ্চিত নয়। ডেমোগ্রাফিক চেঞ্জটার সাথে তারা মিলতে চাচ্ছেন। যে এখানে মানুষ বদলাচ্ছে। আরেকটা হচ্ছে আপনি দেখুন যে এইবারের নির্বাচনের এই পর্যন্ত যা ফলাফল যেগুলি বিশ্লেষণ করা গেছে, তাতে একটা বড় জিনিস লক্ষ্য করা গেছে। সেটা কি জি, জানেন? সেটা হচ্ছে যে মানে ডিটারমাইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এডুকেশন। মানে রেস বা এথনিসিটি বলেন সেটা তো সবসময় একটা ফ্যাক্টর। কিন্তু এইবারের ওই ফ্যাক্টরের চেয়েও বড় ফ্যাক্টর। এটা আমরা গত নির্বাচনেও দেখেছিলাম খানিকটা। তো এইবার এটা অত্যন্ত মানে সুস্পষ্ট হয়েছে। জি, তুলনামূলকভাবে যারা শিক্ষিত তারা আসলে ডেমোক্রেট হচ্ছেন। আবার ডেমোক্রেটদেরও সমস্যা তৈরি হচ্ছে। আগে যে জায়গায় সমর্থন তাদের ছিল, হ্যাঁ? জি, আগে যে সমর্থন যেই জনগোষ্ঠীর মধ্যে ছিল, ধরুন জি, মানে ইউনিয়নাইজড এলাকাগুলোতে কিংবা ধরুন দরিদ্র এবং মধ্যবিত্তের মধ্যে, সেখান থেকে তাদের সমর্থন সরে যাচ্ছে। সেই জায়গাটা সে রিপাবলিকানরা খানিকটা দখল করে নিচ্ছে। এই যে একটা চেঞ্জ হচ্ছে, এই যে ডাইনামিক্সটা তৈরি হচ্ছে, জি। এই ডাইনামিক্স এর মাঝখানে এরকম একটা টক্সিক ক্যারিশমা যুক্ত হয়েছে। ফলে তার পক্ষে এ এ এ এই ম্যানিপুলেশনটা খুব সহজ হয়ে যাচ্ছে আরকি। মানে আব্রাহাম লিঙ্কনের পার্টি রোনাল্ড রেগানের হাত হয়ে শেষ পর্যন্ত এসে এরকম এক টক্সিক ক্যারিশম্যাটিক লিডারশিপ এর হাতে পড়েছে। জানি না আমাদের সামনে আর কি দেখতে হবে। দেখার অপেক্ষায় থাকি এবং আমাদের নিশ্চয়ই ধারাবাহিকভাবে এই বিষয়ের উপর আপনার আলোচনা শুনতে হবে, দর্শকদের শোনাতে হবে। আপনি ততক্ষণ ভালো থাকেন, নিরাপদ থাকেন। প্রিয় দর্শক, শুনছিলেন প্রফেসর আলী রিয়াজের কথা। বলছিলেন যুক্তরাষ্ট্রের আগামী দিনের রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে, এমনকি জো বাইডেন দায়িত্ব গ্রহণের পরে এবং আগে সব মিলিয়ে আমরা তার সঙ্গে আবারও কথা বলবো। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।